যে যত রেমিটেন্স পাঠাবে তাকে আমরা একটা কার্ড দিতে পারি এবং সেই অনুযায়ী সে তার ফেসিলিটিসটা পাবে। এটা আসলে আমাদের একমাত্র খাত যে ডলার যোগানের হচ্ছে দায়বিহীন উৎস। এই যদি আমি আয়টা বাড়াতে চাই তাহলে আমার সিওডি, কান্ট্রি অফ ডেস্টিনেশন, চেঞ্জ করতে হবে। যেখানে আমি একই পরিশ্রম করব কিন্তু আমার ওটা লক্ষাধিক টাকা আসবে। প্রবাসীদের আয় দিয়ে একটা বিশ্ববিদ্যালয় করা যেতে পারে, সেখানে তাদের বাচ্চারা পড়বে। একটা প্রবাসী পল্লী হতে পারে। অনেক ছেলে মেয়ে আছে যারা আসলে পড়াটা ঢোকে না মাথায়, বাট সে মেবি দারুণ একটা ইলেকট্রিশিয়ান হতে পারে। যে আমাদের দেশে বাইরে যারা আনস্কিল্ড তাদের যেতে বেশি কস্ট লাগে, কিন্তু যারা স্কিল তাদের অলমোস্ট হাফ খরচে চলে যেতে পারে। যে ছেলেটা একটু দুষ্টুমি করছে, বাড়িতে কথা শোনে না, তাকে বাবা মা ধরে বাইরে পাঠিয়ে দিচ্ছে। তো ও তো একটু রিবেলিয়াস, ও তো বাইরে যেও ঝামেলা করে। যে ইভেন বিদেশে যাবে এটা বললে বাবা মানে পাচারকারীর হাতে বাচ্চাকে তুলে দিতে রাজি আছে। এক্স্যাক্টলি। জাপানের মার্কেটে ওয়ার্কফোর্সের একটা বড় ডিমান্ড আছে। এই বিষয়ে যদি আপনি বলেন। জাপানে যাওয়ার যে ব্যারিয়ারটা সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। প্রিয় দর্শক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক প্রেজেন্স টিভিএস ডায়াসপোরাতে আপনাদের সবাইকে স্বাগতম। সময়টা সেখানেই দিন যেখানে আপনি না থাকলেই নয়। অনলাইন অফলাইন সব ধরনের সেবা নিয়ে ব্যাংকিং এর জন্য তো আমরা আছি। এমটিবি, এই সময়ের ব্যাংকিং। আমি সাজ্জাদুর রহমান আছি আজকে আলোচনায়। দর্শক, আমরা জানি যে বাংলাদেশি ডায়াসপোরা সারা পৃথিবীতে ছড়িয়ে আছে এবং বাংলাদেশে যে ইনফ্লো অফ রেমিটেন্স, এই রেমিটেন্সটা বাংলাদেশের কিন্তু ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, ফরেন কারেন্সির যে প্রয়োজনীয়তা মেটানোর জন্য এটা কিন্তু খুব বড় একটা বিষয়। এবং বাংলাদেশের আসলে অর্থনীতির বলা যেতে পারে যে আমাদের ডায়াসপোরারা যে রেমিটেন্সগুলো পাঠান, আমাদের অর্থনীতির আসলে এই যে বাংলাদেশ একটা ভাইব্রেন্ট ইকোনমি গ্রো করছে, সো এই রেমিটারদের একটা বড় ভূমিকা আছে দর্শক, আমরা সবাই জানি। এবং আমরা দেখছি যে সম্প্রতি মাসে বাংলাদেশে রেমিটেন্সের ইনফ্লোটা বেড়েছে। সো দর্শক, আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে আছেন মিস শারমিন আফরোজ সুমি, চেয়ারপারসন ইনফিনিটি এইচসিএম লিমিটেড। সো মিস সুমি সো এই সেক্টরে আছেন, বাট শি ইজ অ্যান আর্কিটেক্ট অ্যান্ড এন্টারপ্রেনার। তার এক্সপার্টাইজ হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট নিয়ে তার ইন্টারেস্ট আছে এবং এক্সপার্টাইজ আছে। সো রিসেন্টলি মিস সুমি একটি গবেষণার সঙ্গেও জড়িত, যেটা হচ্ছে যে বাংলাদেশের এই রেমিটেন্স সেক্টর নিয়ে, মার্কেট নিয়ে কিভাবে আসলে প্রবলেমস কোথায়, এগুলো কিভাবে বাড়ানো যেতে পারে। সো সুমি আপু, আপনাকে টিভিএস স্টুডিওতে স্বাগতম। ধন্যবাদ। থ্যাংক ইউ ফর জয়নিং আস। তো আপা, যেটা বলছিলাম, এই যে রেমিটেন্স বাংলাদেশের ইকোনমির আসলে হার্ট বলা যেতে পারে। তো আমরা আবার ধরেন যে যদি দেখি যে আমাদের যে বাংলাদেশিরা বাইরের বিভিন্ন দেশে কাজ করে, তাদের যে গড় ইনকাম, তো সেটা ধরেন যে ইট ইজ অ্যারাউন্ড $200 পার মান্থ। আমি একটু 2-3 বছর আগের একটা স্ট্যাট বলছি। তো সেখানে কিন্তু ইন্ডিয়া ক্লোজ টু 400, পাকিস্তান 300, চায়না মোর দেন 500, ফিলিপিনো মোর দেন 500। তো বাংলাদেশ এই যে ধরেন যে রেমিটেন্সের ইনফ্লো প্রতি মাসে $2 বিলিয়নের উপরে আসছে সম্প্রতি রিসেন্ট মান্থসে। তো স্টিল ধরেন যে বাংলাদেশিদের এই যে ইনকাম কম, তো আমাদের রেমিটেন্স বাড়ানোর জন্য কি কি করা যেতে পারে, আপনার কাছে কি মনে হয়? আচ্ছা, ধন্যবাদ সাজ্জাদ সাহেব। অ্যাকচুয়ালি বাংলাদেশ দাঁড়িয়ে আছে অনেকটা রেমিটেন্সের উপর। এটা আসলে আমাদের একমাত্র খাত যে ডলার যোগানের হচ্ছে দায়বিহীন উৎস। খুব আজকের প্রথম আলোতেও দেখলাম বা অন্য পেপারগুলিতেও একটা দারুণ হেডিং এসছে যে গত 21 দিনে $200 কোটি ছাড়িয়েছে প্রবাসী আয়, এবং এই বছর ধরে আপনার $26.25 বিলিয়ন অলরেডি চলে এসেছে ডিসেম্বর নাগাদ। আমরা আশা করছি যে $27 বিলিয়ন এটা পৌঁছে যাবে বছরের শেষ নাগাদ। তো দ্যাটস হিউজ, বাংলাদেশের জন্য রেকর্ড। রাইট। তো এইটা বাড়লো কেন বাড়লো, নিশ্চয় কেন বাড়লো সেটাই বলছি। যে এই আপনার এই এখানে যে বেড়েছে সেটা হচ্ছে যে কয়েকটা ইনিশিয়েটিভ ছিল গভর্নমেন্ট লেভেলে। সেটা হলো, একটা হলো অর্থ পাচার রোধ, ডলারের দাম বাড়া, এই ইনিশিয়েটিভগুলি আর কি। নেক্সট হচ্ছে যে প্রবাসীদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হচ্ছিল,
এবং আর যেটা হয়েছে যে আর সেবার মান উন্নত করার চেষ্টা করা হচ্ছিল। তো দেখা গেছে যে আমরা একটু ভয় পেয়েছিলাম যখন জুলাই আন্দোলনের যে সময়টা ছিল, ওই সময় কিন্তু প্রবাসীদের কাছ থেকে একটা অসহযোগিতার একটা ডাক এসেছিল, বা ওই সময় ব্যাংকগুলিতেও খুব রেমিটেন্স খুবই কমে গিয়েছিল। আমরা একটু সবাই কিন্তু ভয় পেয়েছিলাম, কিন্তু দেখেন যে এটা আবার আসলে ব্যাক করলো। তার মানে কি আমরা প্রবাসীদের উপর একটু মনোযোগ দিয়েছি, একটু তাদেরকে এনশিওর করেছি। এবং আরেকটা খুব ইন্টারেস্টিং কাণ্ড হয়েছে, যেটা একটু বলি। ব্যাংক কর্মকর্তারা বলেছেন যে চলতি মাসের মধ্যে পুরনো আমদানি দায় পরিশোধ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তার ফলে ব্যাংকগুলো রেমিটেন্স ডলারের জন্য বেশি দাম দিচ্ছে, এবং ফলে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে আগের চেয়ে বেশি অর্থ দেশে পাঠাচ্ছেন। তার মানে কিছু একটা হচ্ছে ইন্টারনাল ইকোনমিতে, যেটা আমাদের রেমিটেন্সটাকে আমরা বিজনেস স্ট্যান্ডার্ড রিপোর্ট করেছি আমরা, সেটা রেমিটেন্সের রেট ধরেন যে 127-28 টাকাও গিয়েছে। সো হুইচ ইজ আপনি গুড অ্যামাউন্ট, এবং এর সঙ্গে 2.5% ইনসেন্টিভ আছে, সো ইট ইজ 130 টাকা হয়ে যাচ্ছে। জি, তো এইটা কিন্তু একটা বড় ইফেক্ট ফেলেছে। লং টার্মে এটা আসলে কতদিন চালানো যাবে, একটা সাবসিডি দেওয়া যাবে কিনা, দেওয়া উচিত হবে কিনা, এইটা ইকোনমিস্টরা বলবেন, আমাদের সরকার সেটা ডিসিশন দিবে। তো আসলে এই আয়টার, এই যে আমাদের রেমিটেন্স, এটার বিপরীতে আমাদের কোনো খরচ করতে হয় না আসলে। যেমন কোনো একটা যদি প্রোডাক্ট আমরা এক্সপোর্ট করি, সেটাই কিন্তু আমাদের ব্যাক টু বেসিতে ইম্পোর্ট করতে হচ্ছে, ডাইরেক্ট বাইরে থেকে করতে হচ্ছে, টাকা চলে যাচ্ছে, থেকে যাচ্ছে। এবং অন্যদিকে যেটা হয় যে বিদেশি ঋণটা শোধ করতে আমাদের ডলারের দরকার হয়। আচ্ছা, তো আমি আপনার প্রশ্নে চলে যাই যে কিভাবে আমরা আসলে রেমিটেন্সটাকে বাড়াতে পারি। তো প্রথমে আপনি দেখেন যে আমাদের $200 আর্ন, এইখানেই কিন্তু আপনার মূল কথাটা, মানে এইখানেই আমরা উত্তরটা পেয়ে যাব প্রশ্নের মাঝখানে। এভারেজ যদি আমরা $200 আমাদের প্রবাসীরা আয় করে, তাহলে আমরা পাঠাই কোথায়? আমাদের 50%-এর উপরে লোক যায় মিডল ইস্টে। মিডল ইস্টে ওয়েজেস খুবই কম। আচ্ছা, তাহলে এই যদি আমি আয়টা বাড়াতে চাই, তাহলে আমার COD, কান্ট্রি অফ ডেস্টিনেশন, চেঞ্জ করতে হবে। যেখানে আমি একই পরিশ্রম করব, কিন্তু আমার ওটা লক্ষাধিক টাকা আসবে, কিংবা 2-2.5 লক্ষ টাকা লাগবে, আসতে পারে। যেমন আমি যদি ইউরোপে পাঠাই, আমরা এখন ইউরোপে কাজ করছি, আমরা দেখছি যে 600, 700, 800, 1000 ইউরো। তার মানে যদি 130 টাকা করে হয়, তার মানে 1000 ইউরো পেলে 1,30,000 টাকা। যদি 500-600 ইউরো হয়, তার মানে 65-70 হাজার টাকা পাচ্ছে। তাহলে পরিশ্রমটা কিন্তু একই, 8 ঘন্টা কিংবা 10 ঘন্টা, তাহলে এক জায়গায় পাচ্ছে। ইউরোপে খরচ বেশি যাবে না থাকা খাওয়া এগুলোতে? এগুলি খরচ ও যা পাচ্ছে, অ্যাকোমোডেশন মেইনলি কিন্তু আপনার এমপ্লয়ার দিয়ে দেয়, অ্যাকোমোডেশন সাধারণত দিয়ে দেয়। ফুডটা যেহেতু নিজের চয়েস, তাদের নিজস্ব খাবার, সো ওই ফুড অবশ্য ইউরোপে খুব একটা দাম, মানে আমি বলবো যে অত দামি না, ঠিক আছে, এটা রিজনেবল। আর হচ্ছে ওরা একটা ট্যাক্স কেটে নেয়, ট্যাক্সটা খরচ থেকে কমে যায়, কিন্তু তাও তো মিডল ইস্ট থেকে বেশি, অ্যাটলিস্ট ডাবল সে পাঠাতে পারবে আমাদের দেশে। তো এইখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট যে আমাদের COD সিলেক্ট করতে হবে। আমি কোথায় এমফেসিসটা দিব? এখন সিলেক্ট করবে কে? এই সিলেকশনটা করবে আসলে রিক্রুটিং এজেন্ট। আমাদের আসলে গ্লোবাল ব্যাপারটা একটু দেখতে হবে যে হোয়াট ইজ হ্যাপেনিং। সেটা হলো যে ইউরোপে এবং এইদিকে জাপান, এই সব দেশে আপনার বয়স্ক লোকের সংখ্যা বাড়ছে, এবং আপনার ওদের ফার্টিলিটি দরকার, ফার্টিলিটি রেট কম, তাহলে একটা মারাত্মক শর্টেজ হয়ে যাচ্ছে। আমরা যখন ইউরোপ ভিজিটে গেলাম, আমরা তখন দেখেছি যে লাইক একটা ভালো হোটেল, ওখানে আপনার পর্যাপ্ত স্টাফ নাই। তারা ধরেন সুইমিংয়ে নামছে, তখন বাচ্চাদের সাথে তারা বলছে যে 2টা বাচ্চার সাথে 2টা প্যারেন্টস থাকতে হবে, কারণ তাদের ইনাফ স্টাফ নাই। তো এইরকম কিন্তু সব জায়গায়। তাহলে কি হচ্ছে, যুদ্ধের জন্য অনেক জায়গায় সরে যাচ্ছে। আবার হয় কি, ওখানেও আবার বৈষম্য আছে সেনজেন নন সেনজেনের ভেতরে। আবার সেনজেন কান্ট্রির মধ্যেও কারো বেতন কম কোনো জায়গায়, এটা ওদের জন্য, লোকালদের জন্য। দেখা যায় যে একজন লোকাল, ওখানকার ইউরোপিয়ান লোকাল, তার পাশের দেশে বেশি বেতন পায়, তখন সে পাশের দেশে শিফট করে, ওখানে একটা ভ্যাকুয়াম তৈরি হয়। তো দিস ইজ দ্য থিং,
তাহলে এই যে গ্লোবাল মার্কেট নিয়ে কিন্তু আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের রিসার্চ হয়েছে। আমি জানি যে সেলিম রেজা স্যার ছিলেন, ডক্টর সেলিম রেজা স্যার, উনার একটা রিসার্চের বেইজে আমরা কাজ করেছিলাম। আমরা তখন ইউরোপে মার্কেট এক্সপ্লোর করেছিলাম এবং এটার একটা 4-5 বছর লেগে গেছে। বাট সত্যি উনি যা বলেছিলেন আমরা দেখলাম যে না, ওটাই সত্যি। ওই রিপোর্টের বেইজে কিন্তু আমরা আবার ওখানে শিফট করেছিলাম নতুন মার্কেট সার্চ করার জন্য। তাহলে এই মূল রিসার্চটা করতে পারে গভর্নমেন্ট, করতে পারে। আর কিন্তু গভর্নমেন্ট হয়তো তার একটা সেক্ষেত্রে ইনসেন্টিভ, ইনিশিয়েটিভ, পেট্রোনাইজেশন করতে পারে রিক্রুটিং এজেন্সিগুলির জন্য, যে তারা এই মার্কেট এক্সপ্লোর করবে। এবং মার্কেট যদি তারা এক্সপ্লোর করতে পারে, কাজ আনতে পারে, তাহলে রিক্রুটিং এজেন্সিদেরকে সাধারণত ভয়ে দেখানো হয়, প্যাট্রোনাইজেশন কম করা হয়। কিন্তু অ্যাচিভমেন্টকে যদি রেকগনাইজ করা যায়, তাহলে এই সেক্টরটা কিন্তু খুব ভালো করে কাজ করতে পারে। অ্যাচিভমেন্ট রিকগনাইজ কি রকম, যে একটা যদি যেমন ধরেন আমি ইউরোপে কাজ করছি, তাহলে আমি গভর্নমেন্টকে 5,000 কাজ এনে দিয়েছি, আমি কাজ ডিমান্ড পেয়েছি, সেটা এমবেসি অ্যাটাস্টেশন করেছে, গভর্নমেন্ট এটাকে রেকগনাইজ করেছে, তাই তো আমার লোকগুলি গেছে বা অন দ্য প্রসেস আছে। তাহলে আমার জন্য তো একটা সাপোর্ট সিস্টেম লাগবে যে আমি ঠিকমতো তাদেরকে পাঠাতে পারছি কিনা। আমাকে একটা পেট্রন করতে হবে, যে অনেক ফেসিলিটিস আমাকে দিতে হবে, যে আমার লোকগুলি ওকে, তাদের ভিসা প্রসেসটা কি। আচ্ছা, আমি ইউরোপে পাঠানোর সময় যে আমার ইন্ডিয়াতে ভিসা লোক যেতে ভিসা অনেক সময় লেগে যাচ্ছিল, তাহলে ওইদিকে তো আমার ওয়ার্ক পারমিটের মেয়াদ চলে যাচ্ছে। তাহলে আমার সরকার তো এখানে কোথাও ইন্টারভেন করছে না, রাইট? এখানে তো সরকারেরই অনেক কিছু করার আছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমার শ্রমিক কিন্তু আমার উপর বিরক্ত, কারণ আমি পাঠাতে পারছি না। আমি কি ফ্রড? আসলে তো তা না, এটা তো একটা জিওপলিটিক্যাল কিংবা সরকারি ইনিশিয়েটিভের ব্যাপার। তো এই জায়গাগুলি কিন্তু এই যে রেকগনিশন এবং পেট্রন করাটা ভীষণ জরুরি। আমরা রিক্রুটিং এজেন্সিগুলিকে আগে যা ভাবতাম, এখন কিন্তু তা নাই। আজকে এই 50 ইয়ার্সের উপরে যে একটা বিশাল ট্রান্সফরমেশন এসছে, থার্ড জেনারেশন আসছে, যারা রিক্রুটিং এজেন্সি যারা ওন করেন, তারা এডুকেটেড, তারা ডাইনামিক এবং তারা রিসোর্সফুল, এবং তাদের গ্লোবাল কানেকশন অনেক ভালো। আপনার যদি গুলশান এভিনিউ দেখেন, কিংবা বনানী, কিংবা এই পল্টন কিংবা ফকিরাপুল বেস যে এরিয়াটা, এইটার একটা ম্যাসিভ ট্রান্সফরমেশন এসছে। আমরা যেটা আগে ভাবতাম সেইখান থেকে কিন্তু আমাদের সরে আসতে হবে। সো দে ক্যান কনকোয়ার দ্য ওয়ার্ল্ড যদি প্রপার ইনিশিয়েটিভ যেটা বারবার বলছিলাম, পেট্রনটা সরকার আমাদের জন্য করে। এটা গেল একটা। তো সিওডিতে কান্ট্রি অফ ডেস্টিনেশন চুজ করার ব্যাপারে, যেমন জাপানে একটা কেয়ার গিভার যাবে, বারবারই আমরা সবাই কথা বলছি জাপানের শিক্ষা ভাষা শিখতে হবে, কিন্তু জানেন, কারণ একটা লোককে আপনি যখন বলবেন যে ভাষাটা শিখো, সে যদি কোনো কাজের শিওরিটি না পায়, তাহলে সে কেন ভাষাটা শিখবে? সে তো আজকে ভাষা শিখে জানে না যে সে আদৌ যেতে পারবে কি পারবে না। বাট এই শেখানোটা যদি একটা নার্সিং ইনস্টিটিউশনে হয়, যে তুমি নার্সিংও শিখবা, ভাষাও শিখবা, তাহলে তার কিন্তু একটা অন্য একটা দেশের সাথে যখন কানেকশন করবে, সে একটা এমইউ তৈরি করতে পারে, আমরা হেল্প করতে পারি, গভর্নমেন্ট হেল্প করতে পারে, যে ওখানে সে, কিংবা দেখেন জাইকা বলেন, জাপান তো অনেক এইড আমাদেরকে দেয় না, তো আমরা কিন্তু ওদের সাথে একটা কোলাবোরেশনে করতে পারি, যে তুমি আমাদের এই নার্সিং ইনস্টিটিউশনটাকে টেক ওভার করো, তোমার মতো করে সাজাই নিয়ে তুমি আমার লোকগুলিকে নিয়ে যাও। রাইট, হতেই তো পারে। আচ্ছা, এইটা আমি আমার একজন খুব প্রিয় একজন শিক্ষাবিদ, উনি হচ্ছেন ডক্টর স্নিগ্ধা রেজনা, ওনার কাছে আমি শুনেছিলাম, কথা বলতে বলতে বলেছিলেন যে আচ্ছা, আমাদের এখানে যদি শিক্ষাটা ভালো না হয়, এটা যদি অ্যাপ্রোপ্রিয়েট না হয়, তাহলে এই স্কিলগুলি কি যেই কান্ট্রি অফ ডেস্টিনেশনে শেখানো যায় কিনা, যে ওখানে সে 3 মাস হয়তো বেতন নিল না, কিংবা 500 ইউরোর ক্ষেত্রে 100 ইউরো নিল, কিন্তু সে 3 মাস শিখলো, 4 মাস শিখলো, তাহলে ওদেরও সেভ হলো, প্লাস এই লোকটাও কাজগুলি শিখে ফেললো। আমি জানি না এটা হতে পারে কিনা, এটা একটা এমইউ হতে পারে কিনা, বার্ডেনটা এই যে কান্ট্রি অফ ডেস্টিনেশন তারা নিবে কিনা, দ্যাট ইজ না, সেটা লবিং এ আসলে আমার যদি দুই পক্ষই উইন উইন হয়, হবে না কেন? এনিথিং ইজ পসিবল, বাট দ্য থিং ইজ ওয়েদার আই এম ট্রাইং অর নট, আমার কি অ্যাপ্রোচ আছে কিনা। বাট এটা সরকারেরই তো উদ্যোগটা নিতে হবে, এবং আমাদের যে প্রাইভেট বডিগুলি এইটাতে হেল্প করবে। এটা গেল একটা কান্ট্রি অফ ডেস্টিনেশনের কথা। সেকেন্ড যেটা হচ্ছে যে এই যে ফ্যাসিলিটেট করতে হবে আমাদের
প্রবাসী শ্রমিকদেরকে যে ওরা কেন রেমিটেন্সটা আমার দেশে পাঠাবে। এখন আপনি বলবেন যে কেন, এখন তো অনেক রকম ফ্যাসিলিটেট করা হচ্ছে, তাদেরকে রিইন্টিগ্রেশন করা হচ্ছে, তাদের জন্য লাউঞ্জ করা হচ্ছে, তাদেরকে 2.5% প্রণোদনা দেওয়া হচ্ছে, এটা বলবেন। বাট আসলে এইটা হবে কি একটু ডিফারেন্ট হতে পারে। যেমন এটা আমার কাছে মনে হয়, যেহেতু আমি গবেষণার সাথে একটু যুক্ত আছি, আমাদের এগুলি নিয়ে কাজ করতে হয়েছে, ব্রেইনস্টর্ম করতে হয়েছে। আমার ইনস্টিটিউশনে একটা রিসার্চ সেল আছে, IHCM এ একটা রিসার্চ সেল আছে, যেখানে আমরা এগুলি নিয়ে কাজ করি। সেটা বিয়ন্ড ব্যবসা, বিয়ন্ড প্রফিট, ইজ absolute patriotism and what to do for the industry, what can we do for the industry. সেখানে আমরা দেখছিলাম যে ওদেরকে যদি আমরা একটা মেইন স্ট্রিম ইনভেস্টমেন্ট স্কিমে নিয়ে আসতে পারি, লাইক যেমন আমাদের দেখেন যমুনা ব্রিজ করার সময় একটা সারচার্জ ছিল, রাইট? যে ওই টাকাটা আমরা টেলিফোন বিলের সাথে দিতাম, আমি ছোট ছিলাম, আমার মনে আছে। তো এইরকম যদি ওদের জন্য একটা বন্ড ক্রিয়েট করা যায়, যেটা দিয়ে একটা সেতু হতে পারে, একটা লেন হতে পারে, একটা রেলপথ হতে পারে, একটা বুলেট ট্রেন হতে পারে, যে তারা এটাকে ইনভেস্ট করবে এবং সেখান থেকে একটা সময় একটা রেভিনিউ পাবে। ওই জানার্স বন্ড তো বিভিন্ন রকমের বন্ডই আছে, এই বন্ডটা আছে, কিন্তু আপনি দেখছেন যে এটার মানে অ্যাওয়ারনেস বিল্ডিং কতটুকু হচ্ছে, মানে জানে কতটুকু, এক নাম্বার। আর হচ্ছে এই বন্ডটা যদি আমি জানি যে আমি পাশের দেশে দেখেছিলাম যে ইনফ্রাস্ট্রাকচার বন্ড, আমি একটা দেখেছিলাম কোন একটা জায়গায়, হ্যাঁ, তো এইরকম যদি একটা পার্টিকুলার প্রজেক্টে যেতে পারে, তাহলে আমাদের তো টোল দেয় না, ওরকম এই টোল গুলি বা একটা ব্রিজ যদি ওদের জন্য ওদের ফান্ডিং এ করা হয়, তাহলে ওখান থেকে যে টোলটা আসে এটা কিন্তু ডিসবার্স হতে পারে। খুবই ইন্টারেস্টিং। তাহলে কি হলো, ওরা মেইন স্ট্রিম ডেভেলপমেন্টে ওরা কিন্তু যুক্ত হয়ে গেল। ইভেন প্রবাসীদের আয় দিয়ে একটা বিশ্ববিদ্যালয় করা যেতে পারে, সেখানে তাদের বাচ্চারা পড়বে, তাদের স্কুলিং সিস্টেম, তাদের স্কিলিং সিস্টেম কিন্তু হতে পারে। তাহলে কি হবে, যে এবং আমরা খুব মজার একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমার যেই লোকটা রেমিটেন্স বেশি পাঠাবে, 12 মাসের মধ্যে ধরেন 10 মাসে সে রেমিটেন্সটা একটা সার্টেন হারে পাঠালো, যে যত রেমিটেন্স পাঠাবে তাকে আমরা একটা কার্ড দিতে পারি, যে সেইটার গোল্ড কার্ড, ডায়মন্ড কার্ড, সিলভার কার্ড, এবং সেই অনুযায়ী সে তার ফেসিলিটিসটা পাবে। তো এইটা যদি করতে থাকে, তাহলে সেটা পাওয়ার জন্য সে একটা সার্টেন ট্যাক্স পাবে, রিডেমশন পাবে এয়ারপোর্টে, সে একটা কিছু জিনিস আনতে পারবে কম ট্যাক্সে। বাস ট্রেনে জার্নিতেও তারা একটা ফি না হলে একটা ডিসকাউন্ট পেতে পারে, একটা যদি তাদের আলাদা আইডেন্টিটি কার্ড থাকে। জি, এটা মানে এইভাবে করে যদি আমরা একটু বড় স্কেলের যদি কিছু তাদেরকে বলি যে তুমি যদি রেগুলার রেমিটেন্স পাঠাও, তাহলে তোমার একটা রেকগনিশন আছে, ফর্মাল চ্যানেলে পাঠাতে হবে, রেমিটেন্স তো তারা পাঠিয়েই থাকে, জি ফর্মাল চ্যানেলে, ব্যাংকের থ্রুতে পাঠায়। দেখেন এইটাই কিন্তু একটা রেভলিউশন আনতে পারে। কিন্তু আসলে কিছু সোশ্যাল সিকিউরিটির ব্যাপার আছে, যেমন বাবাটা যখন বাড়ি থেকে চলে যায়, ওই ফ্যামিলিটা কিন্তু আসলে ইয়েলেস হয়, মানে শেল্টারলেস হয়। তার টেক কেয়ারটা কে করছে? মাটা অনেক সময় পড়াশোনা কম জানে, সে পারছে না। তার যদি একটা বেটার স্কুলিং হয়, যেটা একটা ওয়ার্ল্ড ক্লাস পড়াশোনা, তার অর্থ দিয়েই হলো, তাহলে কিন্তু পুরো ফ্যামিলিটাই আসলে অনেক সেফ সাইডে চলে যায়। সো ফেসিলিটিগুলি যদি একটু এই ধরনের হয়, একটা প্রবাসী পল্লী হতে পারে দেশে, জায়গায় জায়গায় বা বিভাগীয় শহরে, বা এমনিতেও কি করে, যখন একটু অর্থ আসে তখন দেখা যায় যে ফ্যামিলিগুলি মফস্বল থেকে বা গ্রাম থেকে শহরে চলে যায়। তো তাদের জন্যই যদি তাদের উদ্দেশ্যগুলিকে সমাধান করার জন্য যদি একটা সোসাইটি তৈরি করা যায়, তাহলে দ্যাটস ওয়ান্ডারফুল, দে ফিল সেফ, রাইট? হ্যাঁ, তো এইভাবে কিন্তু রেমিটেন্সটাকে আসলেই বাড়ানো সম্ভব, বৈধ চ্যানেলে আসার ব্যাপারে, যে তুমি সবসময় বৈধ চ্যানেলে পাঠালে আর তুমি এই রেকগনিশন পাবা, আদারওয়াইজ পাবা না। তাহলে দেখেন এটা কিন্তু সুন্দর কাজ করতে পারে, রাইট? তো আমাদের ধরেন এই যে আমাদের প্রবাসীরা অন্যান্য দেশের প্রবাসীদের তুলনায় অনেক কম টাকা আর্ন করে, তো এখানে ধরেন যে এটাই যে ফিলিপিনোরা মোর দেন $500-600 পাচ্ছে গড়ে, চাইনিজরাও পাচ্ছে, তো আমাদের সাউথ এশিয়ান সব দেশই কম, বাট এদের মধ্যে আবার লোয়েস্ট হচ্ছে বাংলাদেশ। সো এটা আসলে আমরা কিভাবে এটা আরো বাড়াতে পারি? এটা ধরেন যে $200 জায়গায় যদি $400 হয়, তাহলে কিন্তু আমাদের রেমিটেন্স 25 বিলিয়ন বছরে আসলে সেটা 50 বিলিয়ন হতে পারে, বা 40 বিলিয়ন হতে পারে। সো এখানে আমরা কিভাবে এটা করতে পারি? আচ্ছা, এখানে যেটা হচ্ছে যে হোয়াট উই ল্যাক দ্যাট ইজ আমার কমিউনিকেশন। এটা আমি IBM এ আমার ফ্রেন্ডরা যারা কাজ করে তাদের সাথে কথা বলেও পেয়েছি,
আবার যারা এমপ্লয় তাদের সাথেও কাজ করে পেয়েছি যে আমাদের কমিউনিকেশন স্কিলে প্রবলেম আছে। সিঙ্গাপুর যখন স্বাধীন হয়েছে মালয়েশিয়া থেকে, লি কুয়ান ইউ 3টা রুলস ওনাদেরকে দিয়েছিলেন। প্রথমটা হচ্ছে যে এক হচ্ছে ল্যাঙ্গুয়েজ হবে ইংরেজি। আচ্ছা, কারণ সবাই মানে প্রোটেস্ট করেছিল যে না আমাদের তো নিজস্ব ল্যাঙ্গুয়েজ আছে, মানে টেরিটরিতেও বলেছে যে না আমার তো গ্লোবাল কানেকশন, কারণ আমার ছোট্ট দেশ, আমার গ্লোবাল, আমি এটাকে গ্লোবাল কান্ট্রিতে পরিণত করব। সেকেন্ড যেটা বলেছিল সেটা হলো মেরিটোক্রেসি, সেটা হচ্ছে যে অনলি মেরিট উইল প্রিভেইল। নাম্বার 2, নাম্বার 3 কি বলেছিল যে করাপশনটাকে বন্ধ করতে হবে। তো আমি ওখানে না যাই, আমি ইংরেজিটাতে আসি। এখন আমি তো কমিউনিকেট করতে পারি না, আমি যে যখন আমি গুগলেও যখন কথা বলি আমার ইঞ্জিনিয়ারটা সবচেয়ে কম কথা বলে, বিকজ ওই ভেতর থেকে আমাদেরকে শেখানো হয়েছে বড়দের সাথে কথা বলা যাবে না, সাদা প্রীতি আছে আমাদের, সাদা মানে হোয়াইট সবসময় বস বস। হ্যাঁ, তো এই জিনিসগুলি কমিউনিকেশন ব্যারিয়ারটা যদি আমরা, ফিলিপাইন কেন পারে, ফিলিপাইনে সব হলো ইংরেজি কথা বলতে পারে, ওর এমপ্লয়ার যা বলে ও বোঝে। এবং আপনি জানেন, খুব অবাক হবেন যে তামিলনাড়ু থেকে প্রচুর ইংরেজি ভাষী, না সরি, যখন সৌদি আরবে মিডল ইস্টে প্রচুর লোক যায় কিন্তু তারা আরবিক শেখে। কিন্তু আমাদের এই যে মাদ্রাসায় প্রচুর ছেলে মেয়ে আছে, প্রচুর লোক মাদ্রাসায় পড়ে, তাহলে এইটাকে আমরা স্ট্রিমলাইন করতে পারি না কেন? তারা যদি যায় এটা কি আমাদের জন্য বেটার না? দে ক্যান কমিউনিকেট। আমরা আরবিটা তো মুখস্থ করি, সেটা একটা লেভেলে ভুলেও যাই। হ্যাঁ, আমরা বলতে পারি না। তো ইন্ডিয়ানরা হচ্ছে যে ভাষাটা শেখে, এটার একটা কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ হিসেবে তারা আমাদের লোকজন মুসলিম মিডল ইস্টের কান্ট্রিতে গুলোতে গিয়ে আমরা শুনি, অনেকের থেকেই শুনেছি যে এয়ারপোর্টে নেমে মানে হি অর শি বিকেম ডাম, মানে তারা কোনো কথাই বলতে পারে না, নো ওয়ার্ড। তো এভাবে তো হতে পারে না, ইমিগ্রেশনে গিয়েই সে একটা বোকা সেজে যায়, বাইরে বের হয়ে আর কি কমিউনিকেট করবে? তাহলে আমাদের দেশে ধরেন যে আমরা মুসলিম দেশ, মিডল ইস্টের কান্ট্রিগুলো মুসলিম দেশ, তো আমরা আরবিটা পড়ি, এই যে যেটা বললাম মুখস্থ করি, তো আমরা এটা কেন পারলাম না? এগুলো নিয়ে কি ধরেন যে আপনাদের সেক্টর বা গভর্নমেন্ট নিশ্চয়ই বিভিন্ন লেভেলে বিভিন্ন সময়ে কি কখনো কোনো আলোচনা হয়নি এইসব বিষয়ে? আসলে এইরকম আলোচনা তো সবসময় হচ্ছে, কিন্তু একটা হয়েছে কি পিপল ইন্টারেস্টের ব্যাপার আছে, যে বাংলাদেশে মানুষ সবসময় সবকিছু কুইক চায়। যে মানে আল্লাহ কোরআনে বলেছিলেন যে মানুষের বড়ই তাড়াহুড়া, তো আমাদের তাড়াহুড়া মনে হয় আরো বেশি। তো যেমন আপনি অবাক হবেন যে আমাদের বিএমইটিতে যে ট্রেনিংটা হয়, মহিলারা আসে বিদেশে যাওয়ার জন্য, তাদের 3 দিনের একটা ট্রেনিং দেওয়া হয়, সেটাও তারা করতে রাজি না। রিসেন্টলি সেটা 2 মাস করা হয়েছে, বা সেটা তো তাদের জন্য আরো ইম্পসিবল। তো একজন যদি নাই শেখে তাহলে সে আসলে, আমি জানি না যে এটা মগ, এটার নাম মগ, তাহলে আমাকে যখন মগ আনতে বলবে আমি তো অন্য জিনিস নিয়ে আসবো। তো এটা যখন 10 বার হবে তখন তো আমার এমপ্লয়ার আমার উপর রাগ করবে। কিন্তু ইন্ডিয়ান অথবা ফিলিপিনো বা এরা তো এই জিনিসটা জানে, তারা এটা তো ট্রেনিং নিয়ে শিখে তারপর যাচ্ছে। সো আমি খুব প্রপোজ করব যে একটা ওভারসিজ এডুকেশন উইং হোক, যারা যেতে চায়, যেমন যারা ড্রপ আউট তাদেরকে আমরা পলিটেকনিক্যালি ভোকেশনালি শিখাই, রাইট? তো এরা যদি আগে থেকেই জানে যে আমাকে দিয়ে ঠিক পড়াশোনাটা ঠিক হচ্ছে না, তো আমাদের যে মিডল ক্লাস সোসাইটির একটা জিনিস আছে যে মাস্টার্স করতে হবে, সামহাউ ডিগ্রিটা একটা করতে হবে। তো এই ড্রপ আউট, কিন্তু অনেক বাচ্চা আছে, অনেক ছেলে মেয়ে আছে যারা আসলে পড়াটা ঢোকে না মাথায়, হতেই তো পারে, বাট সে মেবি দারুণ একটা ইলেকট্রিশিয়ান হতে পারে, তাই না? তো এই জায়গাটাকে যদি ধরে এই একটা সার্ভে করা যেতে পারে যে ওকে ড্রপ আউটের মধ্যে কে কে বাইরে যেতে চায়, এবং এই ইনিশিয়েশনগুলি যদি নেওয়া যায়, ওভারসিজ এডুকেশন উইংস যেখানে ভাষা শেখা হবে, ও তৈরি হবে ওটার জন্য। এবং আপনি অবাক হবেন যে আমাদের দেশে বাইরে যারা আনস্কিল্ড তাদের যেতে বেশি কস্ট লাগে, কিন্তু যারা স্কিল তাদের অলমোস্ট হাফ বেতনে তারা চলে যেতে পারে, মানে হাফ খরচে চলে যেতে পারে। কেন আনস্কিলদের কেন বেশি লাগে? আনস্কিল্ড আপনি বোঝেন, অনেক আনস্কিল, ডিমান্ড এন্ড সাপ্লাই একটা ব্যাপার আছে, সে পরিশ্রম করতে চায় না, পরিশ্রম না করার টাকাটা সে দিতে রাজি আছে। খুবই হাস্যকর, এটা একটা সাইকোলজিক্যাল গেম। এটার জন্য অনেক কিছু, এটা শুধু রুলসে হবে না, এটা শুধু অন্য কিছুতে হবে না, এটা অ্যানথ্রোপোলজি এবং সাইকোলজি এটার সাথে জড়িত, এখানে এগুলি নিয়েও স্টাডি করার সুযোগ আছে।
রাইট আপু, আমরা শেষের দিকে জি একটু জাপানের মার্কেট নিয়ে স্পেসিফিক আলোচনা করি। যে জাপানের মার্কেটে যেখানে আমরা জানি যে এখানে ওদের পপুলেশনদের বয়স বাড়ছে, জি ওদের দেশে জন্মহার অনেক কম, জি তো সেখানে ওয়ার্কফোর্সের একটা বড় ডিমান্ড আছে আমরা দেখি। জি সো এই বিষয়ে যদি আপনি বলেন, এবং বাংলাদেশের সেখানে কিভাবে বাংলাদেশ এই মার্কেটের সুবিধাটা নিতে পারে, সেটা যদি একটু আমাদের দর্শকদের সাথে শেয়ার করেন। জি, জাপান নিয়ে প্রচুর কথা হচ্ছে। জাপানে যাওয়ার যে ব্যারিয়ারটা সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। ওরা N4 N5 এইভাবে কিছু ল্যাঙ্গুয়েজ, কোন যত লেভেল, হ্যাঁ লেভেল, যত টেকনোক্র্যাট তত বেশি তার ভাষাটা জানতে হবে। আচ্ছা, এই লেয়ারগুলি, জাপানি ভাষাটা একটু কঠিন। এটা হঠাৎ করে আসলে একটা 24-25 বছরের ছেলেকে বললে তার পক্ষে 1 বছর এটাকে গ্র্যাব করে নেওয়াটা একটু কঠিন। আর ওই যে সে তো জানে না যে এই শিখে সে কি আদৌ কাজটা পাবে কিনা, ভিসাটা সে পাবে কিনা, এটা তো সে জানে না। সো এইখানে কিন্তু একটা প্রবলেম হয়ে যাচ্ছে। ওখানে 3 লক্ষ কাজ আছে, মনে হয় 13টা সেক্টর আছে যারা বৈদেশিক, ওরা জাপানিজরা বৈদেশিক লোক নেয়। আমাদের মাত্র 3টা না 4টা আমাদের জন্য ওপেন, বিকজ উই মানে এই কয়টা সেক্টরই আমরা দিতে পারছি না। তো এই ক্ষেত্রে আমাদের যেই ব্যাপারটা যে আমার একটা জাপানি ল্যাঙ্গুয়েজ স্কুল আছে, আমাদের একটা ল্যাঙ্গুয়েজ স্কুল আছে যেখানে আমরা জার্মান, ইংরেজি এবং জাপানিজ শেখাই। তো ওখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে জার্মানিতে তাও লোক হচ্ছে, জাপানিজে কম। কারণ আমি তো 1 বছর আগেই তো আমি কাজ কোথায় পাবো তার জন্য, সে শেখার আগে তো আমি তাকে কাজ দিতে পারি না, কিভাবে তাকে এনশিওর করব? আর ভিসার দায়িত্ব তো আমার না, সে ভিসা পাবে কি পাবে না আমি তো বলতে পারি না আসলে। অনেক সময় কিন্তু রিক্রুটিং এজেন্সিকে ওয়ার্কার ভাবে কি ভিসা দেওয়াও আমার দায়িত্ব। অ্যাকচুয়ালি ইটস নট মাই। আমার কাজ হচ্ছে রিক্রুট করা, আমি ওয়ার্ক পারমিট আনতে পারি, কিন্তু 2টা দেশের গভর্নমেন্ট ডিসাইড, মানে অন্য দেশের গভর্নমেন্ট ডিসাইড করবে সে ভিসাটা পাবে কিনা। তো এইটার জন্য জাপানে লোক পাঠাতে আমাদের একটু প্রবলেম হচ্ছে, অনেক কম লোক যাচ্ছে। তো এইখানে একটাই ইনিশিয়েটিভ নেওয়া যেতে পারে যে ওদের ট্রেনার এসে ওদের মানের একটা ট্রেনিং সেন্টার যদি করা যায়, যেটা ওরাই শেখাবে, এবং ওদের সাথে গভর্নমেন্ট এমইও হতে পারে যে হ্যাঁ তোমার লোকগুলিকে আমি নিব, এই ইনস্টিটিউশনে যারা শিখবে তারা নিব। এটা আমাদের একটা নার্সিং ইনস্টিটিউশনের সাথে হতে পারে, কেয়ার গিভিং এর সাথে হতে পারে, কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে হতে পারে, যে ওদের মানের ওরাই করলো, ঠিক আছে। এটা গেল একটা। আর 2 নাম্বার, যেমন সিঙ্গাপুরে যেমন বিসিএতে যেটা হয়, আপনাকে আগে একটা কথা বলেছিলাম, যেমন ওদের হচ্ছে বিল্ডিং কনস্ট্রাকশন অথরিটি, ওনারা আমাদের এখান থেকে যখন লোক নেয় ট্রেনিং নিয়ে ওখানে যায়, ওখানে যাওয়ার পর বিসিএতে একটা পরীক্ষা দিতে হয়। পরীক্ষায় যদি না টেকে তাহলে ওদের ফেরত আসতে হয়। ও আচ্ছা, ফেরত আসার রেটটা কেমন সিঙ্গাপুর থেকে এরকম? ফিরে আসার রেট অনেক। আচ্ছা, মানে আমরা একটা পাইলট প্রজেক্ট করেছিলাম সিঙ্গাপুর, সেটা ওখানে এরকম হয়েছিল যে 13 জন গিয়ে পরীক্ষা দিয়েছিল, ওখানে বিসিএতে যে মনে হয় 8 জন পারে নাই, ওখানকারটাতে টিকতে পারেনি 1 বছর কাজ করার পরে। তারপরে দে হ্যাড টু কাম ব্যাক, বিকজ আপনি দেখেন ও তো ইংরেজি পড়তে পারে না ঠিক মতো, যে একটা পরীক্ষা দিলে ওইটাকে বোঝা, তাহলে কারা যাবে এটা ডিসাইড করাটা খুব জরুরি। যে একটা লোক আসলো আমি তাকে পাঠাই দিলাম, এভাবে কিন্তু আসলে হবে না। এখানে আমি একটা জিনিস মিস করে গেছি, একটু যদি দেখেন যে আমাদের মিডল ইস্টে যেই লোক যায়, প্রচুর লোক আবার ফিরে আসে, এটাকে আমরা মিস করে যাই কেন? ওদের ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হয়ে যায়, প্রচুর লোক ফিরে আসে, তাদেরকে আমাদের রিইন্টিগ্রেট করতে হয়। সো যে কান্ট্রি অফ ডেস্টিনেশনের কথা বলছিলাম, সেটা আপনি যদি ইউরোপে পাঠান তাহলে কিন্তু ওরা পিআর পেয়ে যায় একটা সার্টেন টাইম পরে, তাই না? এবং তার জেনারেশন টু জেনারেশন ওরা কিন্তু একটা মাইগ্রেট করে, এবং ওরা তাহলে কি হলো, দেশে ফিরলো না, দেশের কিছু নিল না, কিন্তু বেনভাল আমরা রেমিটেন্সটা পাচ্ছি, বরঞ্চ তার সাথে সাথে আরো লোক তাদের সাথে আরো মাইগ্রেট করতে পারে, যে যখন তারা পিআর পেয়ে যায় তার ফ্যামিলি নিতে পারে, সবাইকে নিতে পারে। সৌদি আরবে আমি জানি না, এগুলো মনে হয় কঠিন তাদের জন্য। একদম শেষ কোশ্চেন, এটা না করলেই নয়, বাংলাদেশে থেকে যে বাইরের দেশে আমাদের লোক যায়, বাংলাদেশ থেকে এই যাওয়ার খরচটা পৃথিবীর যে কোনো দেশ থেকে বেশি এবং অনেক বেশি। জি, আপনি দেখেন আমাদের 11 লক্ষ লোক যায় প্রতি বছর, অলমোস্ট ইদানিং কালে 10 লক্ষ 11 লক্ষ লোক যাচ্ছে।
তো আপনি বলেন লোকগুলি তো যাচ্ছে, এখন এই যে কস্ট বেশি তারপরেও কিভাবে 11 লক্ষ লোক যাচ্ছে? তার মানে ওখানে একটা ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের একটা ব্যাপার আছে। আপনি তো জানেন যে এই জিনিস কম তার দাম সবসময় বেশি হয়। তো আমরা যে জবটা পাই, ধরেন আমি 10টা কাজ পেয়েছি, আমার ক্যান্ডিডেট হচ্ছে 1000 কিংবা 10,000, তো এটা একটা অকশনের মতো ব্যাপার হয়। আমি হয়তো বলেছি যে যে ঠিক আছে এইটা আমার প্রাইস, তাহলে কেউ না কেউ তো ওটা নিচ্ছে, তাহলে মানে মার্কেট ইজ কি? মার্কেট তো ওপেন ইকোনমি, যে আপনাকে বেশি দাম দিবে আপনি তো নিবেন। আর যদি ওইটার ডিমান্ড না থাকে, নেওয়ার লোকও না থাকে, আর ডিমান্ড না থাকে, তাহলে তো ওটার দাম কমে যাবে। আপনি বুঝেন আমার জনসংখ্যাটাই এই প্রবলেম। আনওয়ার্দি, আনস্কিলড লোকজন হচ্ছে এই হাই কস্টের কারণ। মানে বেশি লোক এরা এই কাজটা বাংলাদেশে করবে না, তারা এই কাজটা বিদেশে গিয়ে এই অড জব করবে, ক্লিনিং জব করবে, বাট এই কাজটা বাংলাদেশে করলেও যে টাকা আর্ন করা যেতে পারে এটা তার মাথায় নাই, করবে না। সে কিন্তু অনেক টাকা পায়। একটা ইলেকট্রিশিয়ান, আমি তো দেখি যে একটা বাসায় একটা প্লাম্বার একটা ছোট্ট কল খুলে দিয়ে 500 টাকা নিয়ে যায়, তাই না? ও তো মানে মাসে 20-30 হাজার টাকা তার জন্য ব্যাপার না। হ্যাঁ, মানে যে কোনো একটা কাজ, এটা 20, 30, 40, 50,000 টাকা আর্ন করা নট ডিফিকাল্ট। সো এই মাইন্ডসেট গুলো চেঞ্জ করতে হবে আমাদের। আর হচ্ছে যে আমাদের কিন্তু আমাদের ইকোনমি একটু ভালো হয়েছিল, মানুষের কাছে একটু টাকা এসেছিল, তো ওরা কি করতো যে বাচ্চারা বিদেশের কাদেরকে পাঠাচ্ছে, আপনি অবাক হয়ে যাবেন। আমার রিসার্চ যেটা বলে সেটা হচ্ছে যে ছেলেটা একটু দুষ্টুমি করছে, বাড়িতে কথা শোনে না, তাকে বাবা মা ধরে বাইরে পাঠিয়ে দিচ্ছে। তো ও তো একটু রেবেলিয়াস, ও তো বাইরে যেও ঝামেলা করে, ওর তো কাজ করার অভ্যাস নেই। তো এই যে আমি বারবারই যেটা বলি যে সাইকোলজি, সোশ্যাল সেটিংস, এগুলি অনেক কিছু আমাদের এগুলির উপর নির্ভর করে। যে ইভেন বিদেশে যাবে এটা বললে বাবা মানে পাচারকারীর হাতে বাচ্চাকে তুলে দিতে রাজি আছে। এক্স্যাক্টলি, মানে ইলিগ্যাল ওয়েতে 15-20 লাখ টাকা দিয়ে তারা, মানে এরকম একজনকে জানলাম যে সে 25-30 লাখ টাকা দিয়ে সে মেক্সিকোতে গেছে যে আমেরিকাতে যাবে। তো এটা কিন্তু ওই যে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, আমার প্রচুর লোক, আমার লোকগুলি পরিশ্রমী করতে চাচ্ছে না, শর্টকাট ওয়ে খুঁজছে, দ্যাটস ওয়াই এই দামটা বেড়েছে। এখন ওরা না বলুক যে আমি এই টাকা দিয়ে যেতে পারি না, আমি যাব না, আমি স্কিলফুল। আমরা তো স্কিলফুল লোক খুঁজি। আমি যখন লোক পাই না তখন আমার পাশের দেশ থেকে নিতে হয়, আমার ফিলিপাইন থেকে নিতে হয়, ইথিওপিয়া থেকে রিক্রুট করতে হয়। আমরা এখন কিন্তু গ্লোবাল রিক্রুটমেন্টে কাজ করছি অনেকদিন, কারণ আমি দেশে ওই লোকটা পাচ্ছি না। আমার একজন ক্রেজি শেফ দরকার ছিল, মানে যারা ওই পিজা বানায় হাতের উপরে, কিংবা খুব মজার বড় বড় করে রুটি বানাতে পারে, খুব শো দেখাতে পারে। আমি এরকম একটা লোক পেলাম না, পরে আমার কিন্তু অন্য দেশ থেকে এই লোকটাকে নিতে হলো। তো এই যে মানে এই ব্যাপারগুলি যে আমাদের আসলে স্কিলটা দরকার আছে, কমিউনিকেশন স্কিল, আর হচ্ছে যে স্কিলফুল লোক অনেক কম খরচে যেতে পারে। দ্যাট ইজ দ্য ইস্যু, রাইট? হ্যাঁ, মেক্সিকোতে এই যেটা বললেন 25 লাখ টাকা দিয়ে, তো এনিবডি স্কিল লোকজন বা অনেকে জাস্ট ভিসা নিয়ে চলে যেতে পারে মেক্সিকোতে, প্লেনের টিকিটের দাম। রাইট। সো মিস শারমিন আফরোজ সুমি, আপনাকে অসংখ্য ধন্যবাদ টিবিএস এ সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। থ্যাংক ইউ। দর্শক, আমরা আলোচনা করলাম বাংলাদেশের বেসিক্যালি ডায়াসপোরা প্রবাসী ভাইরা এবং বাংলাদেশ আসলে কিভাবে আরও বেশি আর্ন করতে পারে, আরও বেশি রেমিটেন্স দেশে আসতে পারে, এবং বাংলাদেশের যে কিছু আমরা যে ব্যারিয়ার্সগুলোর মধ্যে অন্যতম আমরা জানতে পারলাম মিস সুমির সাথে আলোচনা করে। কমিউনিকেশনস স্কিল আমাদের খুবই লো, আমাদের আসলে যে কাজ করার স্কিল সেটাও আমরা মোস্টলি আনস্কিল বা সেমি স্কিল, এবং আমাদের হচ্ছে যে একটা ট্রেনিং নেওয়ার যে ইচ্ছাটা, তো সেটাও একদমই নাই। লোকজন খুব কুইকই যেতে চায়, এবং আসলে যদি স্কিল ডেভেলপ করলে আমরা যেটা জানতে পারলাম সুমি আপার সাথে আলোচনায়, সে দর্শক কেউ যদি আসলে যে কোনো একটা কোয়ালিটি, যে কোনো একটা কাজের, সে ইলেকট্রিশিয়ান হতে পারে, সে আসলে কার্পেন্টার হতে পারে, এনিথিং, যে কোনো একটা টেকনিক্যাল কাজ, এটা কিন্তু ইউনিভার্সিটির পিএইচডি ডিগ্রি হোল্ডারও পারবে না কেউ যদি এই স্কিলটা অ্যাকোয়ার করে। এবং সারা পৃথিবীতে এগুলোর ডিমান্ড আছে, নার্স, কেয়ার গিভার্স, সব কিছুর। সো এগুলো কিন্তু আসলে খুব একটা ইম্পসিবল কিছু না, অনেক চেষ্টা করা যায়, পারা যায়। এবং বাংলাদেশের কিন্তু দর্শক, আপনারা যারা বিদেশ থেকে দেখছেন আমাদের এক্সপার্ট ভাইয়েরা,
আপনারা কিন্তু দেখবেন যে আসলে আপনাদের ইনকাম, আপনাদের পাশে কেউ একজন ইন্ডিয়ান ফিলিপিনো, তারা কিন্তু আপনাদের থেকে অনেক বেশি আর্ন করছে, আপনারা পরিশ্রম বেশি করছেন, কম আর্ন করছেন। সো আসলে আপনারা যদি একটু দক্ষতা অর্জন করে বিদেশে যান, আপনারা কিন্তু ওদের মতোই আর্ন করতে পারেন এবং আপনাদের দেশে যে পরিবার পরিজন সন্তান আছে তাদের জন্য কিন্তু আরও বেশি টাকা পাঠাতে পারবেন, তারা ভালো এডুকেশন নিতে পারবে, একটা নেক্সট লেভেল আপ হবে এবং একই সাথে দেশের ইকোনমিও কিন্তু সমৃদ্ধ হবে। সো দর্শক, আজকে এ পর্যন্ত মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক প্রেজেন্স ডায়াসপোরাতে আমরা আলোচনা করেছি মিস সুমির সঙ্গে এবং আপনাদের সঙ্গে এগুলো আমরা শেয়ার করলাম। আলোচনা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।